তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই। দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে নিজের কর্মীদের নিয়ে 206 পৌঁছেছে, কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নেই। একের পর এক রদবদল, রাজ্যের রাজনীতিতে বিতর্কের ঝড়, কোথাও চলছে ডিম ছোড়াছুড়ি, এদিকে দিল্লিতে সাংসদদের অবস্থান পরিবর্তন। সব মিলিয়ে কি বাংলার রাজনীতি এক নতুন সমীকরণের দিকে এগোচ্ছে? তার থেকে বড় প্রশ্ন যে রাজ্যের বিজেপি নেতৃত্ব বারংবার একটা কথা বলে গেছে, বিজেপিতে তৃণমূলীকরণ চলবে না, বিজেপিতে কোনো দলবদ্ধদের জায়গা নেই। কিন্তু আসলে দিল্লিতেও কি সেম রাজনীতি চলছে? দিল্লিতেও কি সেই একই অ্যালগরিদমে চলছে বিজেপির রাজনীতি? আমরা এই জায়গাটাই বুঝে নেব আজকের রাজনৈতিক মঞ্চে বাংলায় যে অবস্থান পরিবর্তন বা দিকে দিকে যে পরিস্থিতির ডিম ছোড়াছড়ি, বা এমএলএ বা বিভিন্ন কাউন্সিলরদের ঘরে ইডি, সিবিআই এবং বিভিন্ন এজেন্সির হানা, সমস্ত কিছু নিয়ে বাংলার রাজনীতি কোন দিকে এগোচ্ছে, বা দিল্লি তার অবস্থান পরিবর্তনের কোন জায়গায় আছে, এই সমস্ত কিছু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব আজ এই ভিডিওতে। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2026-এ এক রাজনৈতিক পরিবর্তনের পর এই রাজ্যে যখন বিজেপি নতুন সরকার গঠন করে, বিজেপির রাজ্য সভাপতি শ্রী সমীর ভট্টাচার্য মহাশয় এবং ছোট বড় সমস্ত নেতা একটা কথা বারংবার বলেছে যে বিজেপিতে কোনো তৃণমূলীকরণ চলবে না, বা বিজেপিতে দলবদলুদের কোনো জায়গা নেই। ইতিমধ্যে গ্রেপ্তারি হয়েছে রাজ্যে বিপুল পরিমাণে, এবং তার লিগ্যাল কোনো জায়গাও আছে যে এই গ্রেপ্তারির কারণে বিভিন্ন রকমের টাকা তছরূপ বা বিভিন্ন রকমের ঘোটালা, বিভিন্ন রকমের প্যাডলিং, সমস্ত কিছু জড়িত আছে। সমস্ত কিছুর পিছনে ইডি, সিবিআই এবং অন্য অন্য এজেন্সি যাচ্ছে বা তাদের ধরপকড় চলছে, এটা খুবই স্বাভাবিক, এটা মেনে নিতে সমস্ত রাজ্যবাসীর কোনো অসুবিধা নেই। কিন্তু কোশ্চেনটা একটা জায়গায়, যদি রাজ্য রাজনীতিতে দলবদলুদের অবস্থা এই জায়গায় আসে বা তাদের ক্ষেত্রে বিজেপির রূপটা এই জায়গায় থাকে, তাহলে দিল্লিতে সেম জায়গা হবে না কেন? দিল্লিতে এই সাংসদদের যে অবস্থান পরিবর্তন হয়েছে, এই অবস্থান পরিবর্তনের পিছনে আমরা দেখেছি একটা নতুন পার্টি, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। ত্রিপুরার ছোট্ট একটা দল, যে দলের না কোনো অস্তিত্ব ছিল, হয়তোবা বাংলার মানুষ এই দলের নাম আগে কখনো শোনেনি, কিন্তু সেই দলে আজকে দেখা যাচ্ছে লোকসভার নিরিখে সেকেন্ড লার্জেস্ট পার্টি অফ ইন্ডিয়া। 20 জন সাংসদ যোগদান করার নেপথ্যে কি আছে? এই 20 জন সাংসদ যোগদান করার পরে এটাও বুঝতে হবে সংখ্যার নিরিখে কোন দল কোথায় ভারী, বা লোকসভা বা রাজ্যসভায় কী পরিস্থিতিতে কোথায় কোন দল আছে, এই সমস্ত কিছু নিয়ে একটা পরিসংখ্যান, একটা খেলা চলছে। এই সমস্ত কিছু আমরা খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতি হোক বা ভারতবর্ষের রাজনীতি হোক, আমার বিশ্বাস হয় না কোনো আইডিওলজির উপরে চলে। আমার বিশ্বাস একটা জায়গায় শুধু পরিসংখ্যান, ক্ষমতার লোভ। তো এখানে বুঝতে কারোর অসুবিধা হবে না, এই এনসিপিআই পার্টিটা পরবর্তীতে লোকসভাতে যাদের সাপোর্ট করবে সে বিজেপিকেই সাপোর্ট করবে, কারণ এনডিএ যে অ্যালায়েন্স আছে, এই এনডিএর অ্যালায়েন্স সমস্ত সাংসদদের নিয়েই বিজেপি পার্টিটা গঠিত হয়েছে, সরকারে আছে। এবার এই বিজেপি পার্টিতে যে এনডিএর এতগুলো সাংসদ নতুন করে যোগদান দিল, বা এই যোগদানের পিছনে কি কারণ থাকতে পারে, এই যোগদানের সংখ্যাটা কোথায় যেয়ে দাঁড়াবে, এই যোগদানে কি লাভবান হতে পারে, বা অপোজিশনদের কি অবস্থা হতে পারে, সমস্ত কিছু খুব খতিয়ে দেখার চেষ্টা করব আমরা। প্রশ্ন আপনাদের কাছেও থাকবে, তাহলে যখন এই পার্টিটা, এই সাংসদরা নতুন করে নতুন একটা পার্টিতে যোগদান করেছে, সেই পার্টিটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা পার্টি, কাকলি ঘোষ দস্তিদার এবং তার সঙ্গে বিভিন্ন বিরোধী সাংসদরা এই পার্টিতে যোগদান করার পর তাহলে বোঝা যাচ্ছে যে এই পার্টিটা সরাসরি বিজেপিতে যোগদান না করে এই সব দলবদলু নেতাগুলো ঘুরিয়ে বিজেপিতে যোগদান করেছে, এটা আমরা বলতেই পারি। আপনারা কি বলতে চাইছেন সেটা আপনাদের উপর আমার প্রশ্ন থাকবে। রাজ্যে এই মুহূর্তে বিরোধী দল বলে কিছু আছে বলে আমার জানা নেই। যদি বিরোধী দল থেকে থাকে, তৃণমূল ভেঙে দুটুকরো হয়েছে, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। কালীঘাট তৃণমূল বলতে আমরা মমতা ব্যানার্জিকে বোঝাই, তার অনুগামীরা, এবং ঋতব্রত তৃণমূল, তার খাতায় তৃণমূলের সংখ্যা সব থেকে বেশি এখন এই মুহূর্তে। তাহলে বিজেপির অপোজিশন বলতে বোঝা যায় এখানে কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল, দু রকমের তৃণমূল, কিন্তু আলটিমেটলি সংসদ ভবনে গিয়ে বা অ্যাসেম্বলিতে গিয়ে এই বিজেপি বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের নেগেটিভ বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করার মতন মুখ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা দেখেছি
তিনজন রাজ্যসভার সাংসদ তৃণমূল পার্টি থেকে নিজেদের নাম উইথড্র করে নিয়েছে। তিনজন রাজ্যসভার সাংসদ তৃণমূল পার্টি থেকে পদত্যাগ করেছে। কে তিনজন রাজ্যসভার সাংসদ? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিংবরাই। এই তিনজন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করার সঙ্গে সঙ্গে সকালে পদত্যাগ করে বিকেলবেলায় আবার আমরা জানতে পারি বিজেপি পার্টি থেকে নমিনেটেড হয়েছে রাজ্য। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে রাজ্যের রাজনীতি, বিজেপির রাজ্য রাজনীতি যে বারবার একটা কথা বলছে যে তৃণমূলীকরণ চলবে না, আসলে এটা খুব হাস্যকৌতুক একটা ব্যাপার। মানুষ সব বুঝে, তাদের বিজেপি পার্টিকে মনে রাখতে হবে এই সাধারণ মানুষই তৃণমূলের বিপরীতে গিয়ে ভোট দিয়ে বিজেপিকে এই রাজ্যে এনেছে। এবার যে এই সাধারণ মানুষের ঘুরতে সময় লাগে না। যদি 34 বছর বামেদের দুর্গ ভেদ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারে বাংলার বুকে, তাহলে এই 15 বছর পরে মমতা ব্যানার্জিকে ফেলে দিয়ে বিজেপিকে আনতে পারে এই বাংলার মানুষ। তাহলে বিজেপির প্রতি আমার কোশ্চেনটা এটাই থাকবে, বিজেপিকেও বুঝতে হবে যে এই মানুষ চাইলে এই পার্টিদের লংজিভিটি বেশি দিন নয়, এদেরও যেতে হবে। মানুষ তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে তাদের বিভিন্ন, এর মধ্যে আমরা দেখেছি বিজেপি, আর একটা কথা না বললেই নয়, বিজেপিকে আমি দেখেছি একটা জিনিস যে তাদের শহীদদের কথা উল্লেখ করেছে। খুদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে বিজেপি পার্টির যারা গত এত বছর ধরে শহীদ হয়েছে, পার্টির জন্য জীবন দিয়েছে, শহীদ বলছে, পার্টির জন্য জীবন দিয়েছে, তাদের পাশে এই সরকার আছে। তাদের পাশে আছে শুধু আর্থিকভাবে না অন্য কোনোভাবে, আমরা সেটাও বুঝে নেওয়ার চেষ্টা করব। যদি বিজেপি গ্রাসরুট লেভেলের কর্মীদের সঙ্গে একত্র থাকার চেষ্টা করে বা গ্রাসরুট লেভেলের কর্মীদের পাশে থাকার কথা বলে থাকে বারবার, তাহলে আজকে যে এই তৃণমূলের পার্টির যে ধ্রুবীকরণটা হচ্ছে বা বারবার দল বদলে বিজেপিতে আসছে, সকালবেলা যে রাজ্যসভার সংসদ দল পদত্যাগ করছে, ঠিক সেই রাজ্যসভার সংসদ বিজেপিতে যোগদান করছে সন্ধ্যায়। এই যে দল বদলু এত কারেন্ট ব্যাপারগুলো বা এই যে দল বদলু গ্রাসরুট লেভেলের যে লোকগুলো যাকে প্রতিনিধি করে এই জায়গায় পাঠিয়েছে, তাদের এই দ্বিচারিতা, এটা মানুষ কিভাবে নেবে এটা আপনাদের বলতে হবে। বা এই সমস্ত কিছুর নেপথ্যে কী অঙ্ক কাজ করছে সেদিকে একটু ঝালিয়ে নিই আমরা। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকসভায় বিজেপির বিল পাস হয়নি, গতবারে ডিলিমিটেশন বিল বিজেপি পাস করতে পারেনি, কারণ তাদের ভোটের সংখ্যার নিরিখে বিজেপি অনেকটাই পিছিয়ে ছিল। এই বিল পাস করতে গেলে লোকসভায় বিজেপিকে 2/3 ভোটে এগিয়ে থাকতে হবে, তবে এই বিল পাস হবে। শুধু ডিলিমিটেশন বিল নয়, অন নেশন অন ইলেকশন বিলও সামনে আসতে চলেছে। আমরা খুব অবাক হব না যদি কিনা এই বিলগুলো পরবর্তীতে খুব সহজে পাস হয়ে যায়, কারণ এই সংখ্যার খেলাটা এতক্ষণ যা বলেছি, কেন্দ্র রাজ্যের সংঘাত, কেন্দ্রে রাজ্যের দল বদলু, সমস্ত কিছুর নেপথ্যে এই সংখ্যাটা, যা আমরা বুঝতে পারছি সাধারণ ভাষায় বা সাধারণ মানুষ যে ভাষায় বোঝে, যে এই সংখ্যাটা বিজেপির অতি আবশ্যক, অতি প্রয়োজনীয়। 2029 সালের সামনে লোকসভা ভোট, ঠিক তার আগে আমরা খুব অবাক হব না যদি এই বিলগুলো পাস হয়ে যায়। এই বিলটা কি ডিলিমিটেশন বিল বা অন নেশন অল ইলেকশন বিল, এটা নিয়ে একটা ভিন্ন ভিডিও করব, আপনারা নজর রাখবেন। আপনারা বলুন, আমরা সাধারণ মানুষ ভোট দিই কী দেখে? সাধারণ মানুষ ভোট দিয়ে এক যোগ্য পরিকাঠামোর আশায় বা বিভিন্ন রকম সুযোগ সুবিধার আশায় বা মানুষের জীবনযাপন ভালো হওয়ার আশায়। বাট এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতি বা বঙ্গ রাজনীতি যে পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে আছে, এই দল বদলু নিয়ে বা বিভিন্ন বিল পাস নিয়ে যে যার আখের গোছাচ্ছে, যে যার পাওয়ারে থাকার মতন অবস্থায় যাচ্ছে বা যে যার পাওয়ারে থাকতে চাইছে, সমস্ত কিছুর নেপথ্যে একটাই কারণ দেখছি, এই নেতাগুলো পাওয়ারে থাকার জন্যে মরিয়া। কালকে যে নেত্রী, ধরে নিন সায়নী ঘোষের কথা বললাম, তিনি কালকে বিজেপিকে গালি দিয়েছেন, প্রত্যেক দিন আমরা দেখেছি। সেই বিজেপিও সায়নী ঘোষকে ডিফেন্ড করেছে, এটাও আমরা দেখেছি। আজকে সেই সায়নী ঘোষ কিন্তু বিজেপিরই একজন নেত্রী বলা চলে। বিজেপির নেত্রী বলছি তার কারণ কি, ওই ঘুরিয়ে নাক ধরার মতন অবস্থা। এনসিপিআই, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এর আগে আমরা এটা নিয়ে কথা বলেছি। এই এনসিপিআই পার্টিতে কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে সায়নী ঘোষও কিন্তু এই পার্টিতে এসছেন।
এই শাইনি ঘোষকে যদি আজকে আমরা বিজেপি বলি তাহলে ভুল কিছু বলা হবে না। আপনারা কি বলেন? ঠিক এরকম শত শত নমুনা আছে, শত শত এরকম এক্সাম্পল আছে। চলিত ভাষায় একটা কথা আছে বা আমরা আগে থেকে জেনে এসেছি, রাজনীতিতে চিরশত্রু কেউ নয়, রাজনীতিতে চিরবন্ধু কেউ নয়। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজনীতির খেলা দেখেছি আমরা, প্রতিটা রাজ্যে বিভিন্নভাবে রাজনীতি খেলা দেখেছি। আজকে বিজেপি হোক, কংগ্রেস হোক, যে কোনো আঞ্চলিক দল হোক, তারা তাদের রাজনৈতিক পরিকাঠামোতে যে এরকম যে চেষ্টা করে যায় বা যা সমস্ত কিছু যা কিছু করে, আদৌ কি সাধারণ জনগণের জন্য করে? নিজেকে প্রশ্ন করবেন কখনো, আদৌ কি সাধারণ জনগণের জন্য এইসব রাজনৈতিক পার্টিগুলো যা সব করছে সব কিছু সাধারণ জনগণের জন্য করছে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন। অ্যাকচুয়ালি সমস্ত কিছুই ক্ষমতার লড়াই, সমস্ত কিছুই ক্ষমতায় টিকে থাকার লড়াই। মানুষ, রাজনীতিবিদরা আজকে কোনো আইডিওলজিতে কাজ করছে বলে আমার মনে হচ্ছে না। এমন কোনো রাজনীতিবিদ এখন পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের বুকে দেখাতে পারবেন না যে সাধারণ মানুষের জন্য কাজ করে। সবাই নিজের জন্য কাজ করবে, নিজে পাওয়ারে থাকার জন্য কাজ করবে, সমস্ত কিছু নিজের আখের গোছানোর জন্য কাজ করবে। রাজনীতিতে যদি আইডিওলজি বলে কিছু থাকতো তাহলে এই সকালে তৃণমূল, বিকেলে বিজেপি, রাত্রে সিপিএম, এই ব্যাপারটা হয়তো নজরে পড়তো না। যে আজকে তৃণমূল, সে কালকে বিজেপি, সে পরশু সিপিএম, এই তো চলছে। বঙ্গের এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি প্রথমে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপর টিএমসি, তারপর এই বিজেপি। পরপর যে রাজনীতির পালাবদল হয়েছে, বঙ্গে বিজেপি বা অন্য কোনো পার্টির পালাবদল হয়েছে, রাজনেতা কিন্তু চেঞ্জ হয় না। সমস্ত ক্ষেত্রে একটা জিনিসই দেখেছি, যারা শীর্ষে পাওয়ারে রয়েছে রাজনেতা, ঠিক সেই জায়গায় তারা থেকে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের না কোনো সুযোগ সুবিধা, না কোনো কিছু পাচ্ছে বা সরকারি ক্ষেত্রে কোনো রকম কোনো সুযোগের কোনো জায়গা আসছে, সাধারণ মানুষ সেই জায়গাতেই পড়ে আছে। আমরা যাকে আশা করে নিজেদের রাজনৈতিক প্রতিনিধি করে সেই সংসদে পৌঁছালাম বা সেই অ্যাসেম্বলিতে পৌঁছালাম, সেই সব রাজনীতিবিদরা আমাদের কথা কি একটুও ভাবে? আপনারা জানাবেন। একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, এই যারা শীর্ষের নেতৃত্বে আছে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে যারাই নেতৃত্বে আছে বা যারা নেতা আছে, তাদের অবস্থান পরিবর্তন হয় না। তারা নেতাই থেকে যায়, নেতা থেকে কর্মী হয় না। বাট যারা গ্রাসরুট লেভেলের, গ্রাউন্ড লেভেলের কর্মী, তারা দেখে রক্তকরণ, তারা দেখে বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। তারা ফ্ল্যাগ লাগিয়ে হাতে হাতে ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রতিহিংসার রাজনীতি করছে, তারা একে অপরের উপর ডিম ছুটছে। তাহলে কি দাঁড়ালো? এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন, দল বদলু বা সংখ্যার খেলা, সমস্ত কিছুর নেপথ্যে, সমস্ত কিছুর পরে বাংলার রাজনীতিক সমীকরণ কোথায় এগোচ্ছে জানাবেন আপনারা। আশা করছি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সত্যের সন্ধানে, খবরের গভীরে প্রতিদিন এই বিভিন্ন খবরের কাটাছেঁড়া বিশ্লেষণে এবং সত্যতা জানতে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।